ইতিহাস তৈরি হয়েছে। প্রথমবার রাজ্যে শাসন ক্ষমতায় বিজেপি। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, মন্ত্রী হিসাবে শপথ নিলেন আরো 5 জন। আর এই ভরসার কৃতজ্ঞতা স্বরূপ রাজ্যবাসীর উদ্দেশ্যে নতজানু হয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে উপস্থিত আমি প্রত্যেক অতিথির কাছে এই আলোচনায় আসবো, কিন্তু আসুন শুরুটা আপনাদের ইতিহাস তৈরি সেই মুহূর্তটা দেখিয়ে করি যখন মুখ্যমন্ত্রী হিসাবে, নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছেন শুভেন্দু অধিকারী, আর তারপরই তাকে জড়িয়ে ধরছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন, পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ। ঐতিহাসিক আয়োজনের সাক্ষী থাকল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। গেরুয়া পোশাকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব। মঞ্চেই শুভেন্দু অধিকারীকে আলিঙ্গন করেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। গেরুয়া উত্তরীয় পরিয়ে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ব্রিগেডের মঞ্চ থেকে নতজানু হয়ে পশ্চিমবঙ্গবাসীকে প্রণাম জানান নরেন্দ্র মোদী। এ রাজ্যে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণে এদিন ব্রিগেডে ছিল চাঁদের হাট। শনিবার আক্ষরিক অর্থেই লেখা হলো নতুন ইতিহাস। মসনদে বসলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। শনিবার সকাল 9:30 নাগাদ চিনার পার্কের বাড়ি থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে ব্রিগেডে ঢোকেন প্রধানমন্ত্রী। শপথ গ্রহণের মঞ্চে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহযোগী মাখনলাল সরকারকে সংবর্ধনা দেন নরেন্দ্র মোদী। তার পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিচারপতি বলেন, তাহলে আপনি গানটা গেয়ে শোনান। সেদিনের অপ্রাপ্ত বয়স্ক মাখনলাল সরকার সেই গানটি গেয়ে শোনান এবং তারপর বিচারপতি নির্দেশ দেয় দিল্লি পুলিশকে যে একে ফার্স্ট ক্লাস কামরা করে এর বাড়ি পর্যন্ত পৌঁছে দাও এবং 100 টাকা দাও রাস্তায় যাতায়াতের জন্য। শনিবার ব্রিগেডের মঞ্চে শুভেন্দু অধিকারীর পাশাপাশি মন্ত্রী হিসাবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। শপথ গ্রহণের পর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যান শুভেন্দু অধিকারী। আসল বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব আমরা করব জয়। আমি বিবেকানন্দের ভাষায় চড়ইবতী চড়ইবতী। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর শপথের দিন উৎসবের মেজাজ দেখা যায় কাঁথিতে। মিষ্টি বিলি করা হয় নন্দীগ্রামে। শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। দেখুন, খুব ইঙ্গিতপূর্ণ বার্তা আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিচ্ছেন যখন এই কথা বলছেন যে আমি সবার মুখ্যমন্ত্রী। আমি শুরুতেই বিজেপি মুখপাত্র এবং খড়দা বিধানসভার জয়ী প্রার্থী কল্যাণ চক্রবর্তীর কাছে আসবো। কল্যাণদা, যে বার্তা আজকে এই শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিচ্ছেন, সেখানে তিনি বলছেন যে উন্নয়ন, কর্মসংস্থান, নারী সুরক্ষা থেকে গণতান্ত্রিক অধিকার রক্ষা, এটা হবে তাদের লক্ষ্য। সোনার বাংলা গড়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গবাসীর কাছে আমরা অঙ্গীকারবদ্ধ। কিন্তু এই রোড ম্যাপটা, এই পথটা অ্যাচিভ করার প্রচুর প্রত্যাশা নিয়ে মানুষ আপনাদের ক্ষমতায় এসেছে। কোন পথে চলে সেই প্রত্যাশা পূরণে আপনারা অঙ্গীকারবদ্ধ? আমরা জনতা জনার্দনের আশীর্বাদ পেয়েছি। মানুষ, আমজনতা আমাদেরকে আশীর্বাদ করেছেন। প্রত্যাশা অনেক। আমরা চাইব সমবেতভাবে মানুষকে সঙ্গে নিয়ে পার্টিসিপেটরি মোডে এবং প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দলগুলোরও মতামত নিয়ে স্থানীয়ভাবে এবং সার্বিকভাবে রাজ্যের উন্নয়নের নতুন জোয়ার বইয়ে দেব এবং একটি দিনও আমরা অপেক্ষা করব না। আমরা প্রথম দিন থেকেই এই উন্নয়নের লক্ষ্যে পৌঁছানোর জন্য, সোনার বাংলা গড়ার জন্য, বিকশিত বাংলা গড়ার জন্য কাজ করব। আমরা চাই মানুষ এখানে অংশগ্রহণ করুন,
মানুষের কাছে বিভিন্ন বিষয় যে সমস্ত ইনপুট আছে এইভাবে উন্নয়ন করা সম্ভব তাদের পরামর্শ নেব, এমনকি বিশেষজ্ঞদের পরামর্শও নেব সেই অঞ্চলে, এবং অন্য রাজনৈতিক দলের কাছেও যদি উন্নয়নের সঠিক দিশা থাকে সেই পরামর্শও আমরা গ্রহণ করব। মানে সকলের পরামর্শ নিয়ে সাধারণ মানুষের যে বিপুল প্রত্যাশা, দেখুন আজকে যে বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন, আজকে এই যে ইতিহাস তৈরির মুহূর্তটাকে চাক্ষুষ করার জন্য তাদের কাছে কিন্তু এই প্রত্যাশার প্রতিটা মানে প্রতিটা স্ফুলিঙ্গ সেটা উন্মোচিত হয়েছে। যেমন তাদের মধ্যে অন্যতম শিল্পী সমীর রাইচ, তিনি আজকে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন। আমি দেখছিলাম বিভিন্ন বক্তব্য সমীরদা শুনছিলাম, তারা যেন একটা তো হচ্ছে মুক্তির আস্বাদ তারা পাচ্ছেন, একটা অপশাসনের অবসান হয়েছে, সুশাসনের একটা সিলভার লাইনিং যেন আজকের এই শপথ মঞ্চ থেকে তারা উপলব্ধি করতে পেরেছেন। আপনি তো ছিলেন, মানে আপনার ব্যক্তিগত উপলব্ধিটা কীরকম ছিল? দেখো, একটা অসাধারণ উপলব্ধি। তার কারণ আমার প্রথম যেটা সবচেয়ে ভালো লেগেছে, আমরা যখন যেখানে গাড়িটা রেখে প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা হেঁটে মূল মঞ্চে যেতে হয়েছে, তার মধ্যে আমি আগেকার যখন ভোটে দেখেছি, বিগত সরকারের যখন শপথ হয় তখন আমি দেখেছিলাম শুধু বাঙালিরা মূলত সেই শপথ অনুষ্ঠানে গেছে। আজকে কিন্তু আমি দেখলাম ভারতবর্ষের যত রকম ভাষা আছে সমস্ত রকম ভাষাভাষীর মানুষ, তাদের জন্য একটা জোয়ার চলেছে। ইট ওয়াজ ভেরি পজিটিভ টু মি, যে শহরটা তো সবার, দেশ রাজ্যটা সবার। আমরা কেন কে বিহারি, কে মারাঠি, কে তামিলনাড়ুর লোক, কে তেলেগু এই বিভাজন করব? যে একটা রাজ্যের যদি মানে অগ্রগতি করতে হয় তাহলে সবাইকে নিয়েই করতে হয়। যেমন বাঙালিরাও যেমন প্রচুর অন্য রাজ্যে আছে, সেখানকার অগ্রগতিতে তাদের হাত থাকছে, এইখানে সবার হাত আছে, সবাই মিলে আজকে এসছেন। এটা একটা অভূতপূর্ব দৃশ্য। এটা মানে আমি সত্যি সত্যি বলছি, আমি নিজে মোহিত হয়ে গেছিলাম, আমি কাউকে বলছিলাম না তখন। তাছাড়া সাধারণ মানুষের মনের মধ্যে যে আশা, আমি আজকে যদি ওইখানে না যেতাম, না পায়ে হাঁটতাম, তাহলে আমি বুঝতাম না যে আমরা টেলিভিশনে যেই কথাগুলো বলি, যেটাকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী খুব তাচ্ছিল্য করে বলতেন, ওই সন্ধ্যাবেলা পাউডার মেখে এসে বসেন আর কি সব বলেন, তার যে কি ইম্প্যাক্ট সেটা আমি আজকে দেখেছি। মানে অলমোস্ট প্রায় প্রতিটি মানুষ আমাকে ধরে ধরে বলছেন, সমীরদা আপনাদের লড়াই আজকে সাকসেস হলো। আমরা তো কেউ না, আমি বিজেপিও করি না, আমি তৃণমূলও করি না, আমি সিপিএমও করি না, আমি কংগ্রেসও করি না, কিন্তু আমরা যখন সমাজের মধ্যে যখন অন্যায় অবিচার হচ্ছে তার এগেনস্টে দিনের পর দিন, বছরের পর বছর বলে গেছে। এই প্রাক্তন সরকার কর্ণপাত করেননি, ওরা ধরে নিয়েছিলেন এটা বলছে তো কী হয়েছে বলুক, কিন্তু এটা যে সাধারণ মানুষের মধ্যে ইম্প্যাক্ট হয় সেটা আমি আজকে প্রত্যক্ষ করলাম। 1 নম্বর 2 নম্বর, আমি একবার আপনাকে থামাচ্ছি সমীরদা, সরাসরি একবার ভবানীপুরে আপনাদের নিয়ে যাব। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন। আমি সরাসরি কথা বলবো, অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন। অনির্বাণ, আর শুভজিৎ, তুমি দেখতেই পাচ্ছ যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ভবানীপুর বিধানসভা, তার যে নিজের বিধানসভা, সেখানে এসছেন এবং শ্যামাপ্রসাদ মুখার্জির যে বাড়ি সেই বাড়িতে কিন্তু তিনি এসছেন। তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির নেতা শঙ্কর ঘোষ, তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায়রাও রয়েছেন। কিছুক্ষণ আগে তিনি কিন্তু আবক্ষ মূর্তি যেটি রয়েছে এখানে শ্যামাপ্রসাদ মুখার্জির, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। এই মুহূর্তে কিন্তু তিনি বাইরে বেরিয়ে আসছেন। আমরা কথা বলবার চেষ্টা করবো শুভেন্দু অধিকারীর সঙ্গে, তিনি কি বলেন। এবং শুভেন্দু, অনির্বাণ যাচ্ছি আজকে 8টায়।
আমাদের দেখুন, আজকে বিজেপির উত্থান এবং আলটিমেটলি এই বিপুল জনাদেশ নিয়ে বিজেপির ক্ষমতায় আসার পিছনে যে বিচারধারা এবং যা রাজনৈতিক ভিত্তিভূমি তৈরি হয়েছিল, সেটা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। সবচেয়ে বড় কথা, রাজনৈতিক দিকটা বাদ গেলেও আজকে যে আমরা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে দাঁড়িয়ে আছি বা নিজেরা নিজেদের কর্ম বা সব কিছু করছি, শ্বাস প্রশ্বাস নিতে পারছি, সবটাই কিন্তু ভারত ভক্তির জন্য। 1947 সালের 20 জুন যদি বঙ্গের এই প্রান্ত অর্থাৎ পশ্চিমবঙ্গ ভারত ভক্তি না হতো, যেটা সম্ভব হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের লড়াইতে। ফাইনালি আইনসভাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ 58 জন সনাতনী আইনসভার সদস্য ভোট দিয়ে ভারত ভক্তি করেছিলেন। তাহলে আজকে আপনি আমি কেউ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমাদের পরিণতিও আমাদের বাংলাদেশে থাকা ওই দেশের সংখ্যালঘু হিন্দুদের মতো হতো। একটা সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে কংগ্রেসের নেতাদের, তোমরা দেশ ভাগ করলে আর আমি পাকিস্তানকে ভাগ করলাম, অর্থাৎ পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল। আমি নিশ্চিতভাবে ক্যাবিনেটে রাখবো, বিধানসভায় রাখবো। আমার ভাবনার মধ্যে আছে যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস 1947-এর 20 জুনই হওয়া উচিত, আমার ভাবনায় আছে। আমি এটা ক্যাবিনেটে এবং বিধানসভায় নিশ্চিতভাবে রাখব। ইতিহাসকে বদলে দেওয়া যায় না। তাই আজকে যার বিচারধারার, যার প্রচেষ্টার মধ্য দিয়ে আমি মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছি, আমার সাথে সিনিয়র পলিটিশিয়ান মানিকতলার নির্বাচিত বিধায়ক তাপস রয় রয়েছেন, গত বিধানসভার চিফ হুইপ অপোজিশন রাজ্য বিজেপির অন্যতম নেতা ডক্টর শঙ্কর ঘোষ রয়েছেন, রাজ্য বিজেপির অন্যতম সহসভাপতি অত্যন্ত উচ্চশিক্ষিত প্রাক্তন সাংবাদিক, সিউড়ি থেকে বিপুল ভোটে নির্বাচিত বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন এবং সর্বোপরি আমাদের দক্ষিণ কলকাতার তরুণ সভাপতি অনুপম ভট্টাচার্য রয়েছেন। আমরা সকলে আজকে এখানে এসেছিলাম এবং আমার সঙ্গে শ্রমিকদা সকাল থেকেই ছিলেন। শ্রমিকদা আমাকে বলছিলেন যে তুমি আজকেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে ঘুরে আসবে। আমি শ্রমিকদাকে আরও অ্যাডিশন করে বললাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতেও যাব, সেখান থেকে স্বামী প্রণবানন্দকেও বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে প্রণাম করে আসব। আর মা কালীঘাট মায়ের তার আশীর্বাদ আমার ছিল, কারণ আমি যেদিন প্রথম প্রণাম করতে যাই, মাকে পুজো করতে যাই, সেদিন মায়ের পা থেকে একটি পদ্ম ফুল পড়ে আমার হাতে পড়েছিল। আমি সেদিনই বুঝেছিলাম মা কালীর আশীর্বাদ আমার উপর বা আমাদের উপর আছে। সেই কালীঘাট মন্দিরও দর্শন করব এবং আমি যেহেতু ভবানীপুরের বিধায়ক, শীতলা মায়ের মন্দিরও যাওয়ার আমার পরিকল্পনা আছে। আগামী 1 ঘন্টার মধ্যে আমাকে এগুলো করতে হবে। দেখুন, এগুলো একেবারে কয়েক ঘন্টা হয়েছে বিজেপি সরকারে এসেছে, এখনো আমরা প্রাথমিক অনেক কাজ করে উঠতে পারিনি। আগামী দিনে আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে এগুলো থাকবে এবং পরিবার ট্রাস্টি
বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উপর যারা গোটা দেশে এবং পশ্চিমবঙ্গে চিন্তা ভাবনা করেছেন তাদেরকে যুক্ত করেই এগোতে হবে। কিন্তু আপনি যদি প্রাথমিকভাবে বলেন চিন্তা ভাবনার মধ্যে থাকবে, এই চিন্তা ভাবনার মধ্যে আমাদের এই রাজ্যের প্রতিষ্ঠিত আস্থার কেন্দ্রগুলিও থাকবে। যেভাবে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে চারধাম আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল সেজে উঠেছে, কাশী বিশ্বনাথ সেজে উঠেছে, মধ্যপ্রদেশের মহাকাল উজ্জয়িনী সেজে উঠেছে, অযোধ্যায় অত্যন্ত পূর্ণ রাম মন্দির তৈরি হয়েছে, পূর্ণাঙ্গ হয়েছে, ধ্বজ উত্তোলন হয়েছে। এইভাবে গোটা ভারতবর্ষের বহু আস্থার জায়গা মোদিজির নেতৃত্বে তার তদারকিতে নতুন রূপ পেয়েছে। তাই পশ্চিমবাংলারও বিভিন্ন আস্থার জায়গাগুলি আমরা তাকে নবরূপে সজ্জিত করার কাজও আমাদের থাকবে। সাথে সাথে হেরিটেজ এবং বিশিষ্ট মনীষী তাদের বিষয়ে আমাদের থাকবে। এই দক্ষিণ কলকাতা বা ভবানীপুর এলাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যেমন বাড়ি আছে, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুরও কর্মভূমি আছে এবং সাংস্কৃতিক জগতের দিকপাল সত্যজিৎ রায় থেকে উত্তম কুমার তাদেরও স্মৃতি বিজড়িত। আমরা বাংলা বাঙালি সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। সবটাই চিন্তা ভাবনার মধ্যে থাকবে, একটু সময় আমাদের দিন। हिंदी में देखिए, आज ऐतिहासिक शपथ ग्रहण हुआ है। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी का उपस्थिति में 20 राज्यों की भारतीय जनता पार्टी का चीफ मिनिस्टर, डिप्टी चीफ मिनिस्टर और एनडीए का सब घटक और पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी को स्थापित करने के लिए जितना भी बड़ा बड़ा नेता का योगदान था, सब लोग आज शपथ ग्रहण में था। एक ऐतिहासिक दिन है और कम से कम 2.5 लाख 3 लाख जनता ने आज ब्रिगेड परेड मैदान में उपस्थित होकर भाजपा का सरकार को आशीर्वाद किया। और भाजपा का जो विचारधारा में भारतीय जनता पार्टी ने स्थापित हुआ है, वो विचारधारा डॉक्टर श्यामाप्रसाद मुखर्जी का है। और साथ साथ बंगाल का जो फॉर्मेशन हुआ है, इसका पीछे जो हमारी सही इतिहास है वो है 1947 20 जून हमारी जो कानून सभा था पश्चिम बंगाल में, जो आज असेंबली है, वहाँ डॉक्टर श्यामाप्रसाद मुखर्जी के नेतृत्व में रेजुलेशन पारित करके ये पूर्व बंग जो आज बांग्लादेश है वो उस वक्त पूर्व पाकिस्तान था, पाकिस्तान का साथ गया है। और ये जो पोर्शन है वेस्ट बंगाल का पोर्शन, ये भारत का हिस्सा बना। आज ये भारत का हिस्सा नहीं बनता, हमारी इस्लामिक कंट्री में रहना पड़ता। इसलिए जो बंगाल का फॉर्मेशन किया है, बंगाल को जिन्होंने तैयार किया है, आज मुख्यमंत्री बनने का बाद उसका घर आकर उनका श्रद्धा सुमन अर्पित करना, ये तो प्राथमिकता है, ये तो करना चाहिए। मैं, मेरा साथ 3 चुने हुए एमएलए, तीनों ही लीडर है, बहुत अनुभवी लीडर है, तापस रॉय, डॉक्टर शंकर घोष, जगन्नाथ चटर्जी और यहाँ का बीजेपी कार्यकर्ता और बहुत सारा हमारी जो हमारी पेट्रियोटिक पीपल है, राष्ट्रवादी नागरिक, सब आकर हम लोग श्रद्धा सुमन अर्पित। बंगाल के लोगों के लिए क्या मैसेज रहेगा एज चीफ मिनिस्टर? काम करना चाहिए, बंगाल को फिर खड़ा करना चाहिए, मोदी जी का विजन पूरा करना चाहिए, बीजेपी का संकल्प पत्र का पूरा करना चाहिए। बंगाल बर्बाद ना हो इसलिए हम सब लोग को काम करना चाहिए। सब बंगाल का हर पार्टी, हर सबको हम लोग को ऑपरेशन चाहता है। सरकार चलाने के लिए सबको मदद चाहिए, सबको सुझाव चाहिए। आइए एक साथ बंगाल को खड़ा करना चाहिए। আমি একটা কথাই বলবো, উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক লোকের সম্পর্কে মন্তব্য করব না।
আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলার ঋত গৌরব ফেরাতে হবে, বাংলাকে আবার সোজা হয়ে দাঁড় করাতে হবে। আমি এইখানে এই প্রসঙ্গে ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো, বিশেষভাবে এই কারণে আসবো দর্শকেরা জানবেন যে একটা অন্যায়ের প্রতিবাদ ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় করেছিলেন, যার জন্য যেভাবে তাকে রাজরোষে মুখে পড়তে হয়েছিল। আজকে যখন রজত শুভ্রবাবু এইটা মুখ্যমন্ত্রীর কাছে শোনেন যে গণতান্ত্রিক অধিকার রক্ষা করাটা তার সরকারের লক্ষ্য, এইটা কতটা আপনাকে আশাবাদী করে? এটা আমাকে ভীষণভাবেই আশাবাদী করে, এবং ঠিক আপনি যেটা বললেন, আমি ওই মেয়েটির বীভৎস মৃত্যুর সঙ্গে জড়িয়ে পড়ি, এবং সেই প্রতিবাদের সঙ্গে জড়িয়ে পড়ার সময় আমার মনে হয়েছিল যে এই যে বললেন রাজরোষ আমি মানি না, রাক্ষস রোষ পড়েছিলাম। ওটা রাক্ষসদের রোষ, ওটা রাজ বলে না। ও তো তারকা রাক্ষসীর অত্যাচার ছিল অযোধ্যার ওপরে, ওই রকম টাইপের। এটা একটা ব্যাড স্পেল ছিল ওয়েস্ট বেঙ্গলের। শনির দশা চলছিল, আমাদের সবাইকে ভুগতে হয়েছে, এবং ওইটা চোখ খুলে দিয়েছে সারা পৃথিবীর যে ওয়েস্ট বেঙ্গলে একটা পুরো একদম সারিয়া স্টেট। কারণ একটা মেয়ে মারা গেছে, দায়িত্ব নিয়ে একজন বয়স্কা মহিলা মুখ্যমন্ত্রী, তিনি দায়িত্ব নিয়ে টপ পুলিশ অফিসার্সদের দিয়ে, ওইখানকার এমএলএদের ইনফ্লুয়েন্স নিয়ে, এই ঘোষ ফ্যামিলি না কি আছে, আমাদের নামও নিতে চাই না, এনিওয়ে দে আর এলিমিনেটেড নাও, যেটা শুভেন্দুবাবু বললেন, দ্যাটস অল ডান অ্যান্ড ডাস্টেড। আশা করি ওরা আর কোনোদিন চোখ তুলে তাকাবে না। তো সেইটা উনি সফলভাবে করেছিলেন, এবং করার পরে এতদিন দাপিয়ে বেরিয়েছেন, সময়টা 1 বছর 1.5 বছর 2 বছর যাই হোক, এতদিন দাপিয়ে বেরিয়েছিলেন। তখন আমি লক্ষ্য করেছি যে এই অ্যারোগেন্সটা উনি যেটা দেখাচ্ছেন, ইট ইজ নট কামিং ফ্রম পাওয়ার, বিকজ অ্যাকচুয়ালি শি হ্যাড অনলি ওয়ান পাওয়ার। ও টেররিজম ছাড়া কোনো পাওয়ার ছিল না। দাঙ্গা, স্টোন পেল্টিং, কাঠমুল্লা বাহিনী, এইসব ছাড়া কোনো পাওয়ার ওনার হাতে ছিল না। আর পুলিশটাকে পুরো কুক্ষিগত করেছিলেন। পুলিশ তো কাজ করতো না। আমাদের কী ছিল, ছোটোবেলায় শুনতাম যে অন্যায় করলে পুলিশ ধরবে, বাবা পুলিশের দিকে তাকাতে ভয় পেতাম। চুরি হলে পুলিশ আসবে, ডাকাতি হলে পুলিশ আসবে। এখানে পুলিশ দায়িত্ব সহকারে ভাঙতে দিয়েছে আরজিকর হসপিটাল। আমাদের ওই সোনার মতো হসপিটাল ছিল আমরা যখন পড়াশুনো করেছি, সেই হসপিটালের কি অবস্থা ভাই, আমি না ঢুকলে বুঝতে পারতাম না। ছাত্রছাত্রী নেই, টিচার নেই, একটা মানে কুকুরের ডায়ালিসিস হচ্ছে এসএসকেএমে, সেটাও একটা ডাক্তার, কি করে সে ডাক্তারকে আর ডাক্তার বলা যায় আমি জানি না, তারা সব সাপোর্ট করেছিলেন। এবং আমার ব্যাচমেট সেইটার প্রতিবাদ করতে গিয়ে ট্রান্সফার হয়ে তার কেরিয়ারই প্রায় শেষ হয়ে গেল। তা এইগুলো আমি দেখেছি। আর খুনটা তো একদম আমাদের সবাই চোখ খুলে দিয়েছে। ওইভাবে একটা মেয়েকে 10 জন 12 জন মিলে হসপিটালে অন ডিউটি মেরেছে, সারা পৃথিবীতে কোথাও ঘটেনি। আমি যে কটা কন্টিনেন্টে পা রেখেছি, যে কটা দেশ ঘুরেছি, ওয়েবসাইট সার্চ করে দেখেছি, আফ্রিকার গহীন অরণ্যেও ওই রকম বর্বরতা চলেনি। এবং রজতবাবু বলছেন যে তার থেকেও খারাপ পরিস্থিতি আমাদের এই রাজ্যে অন্তত নারী সুরক্ষার প্রেক্ষিতে এই জায়গায় চলে গেছিল, সেখান থেকে উত্তরণ ঘটানো। একেবারে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নারী সুরক্ষার বিষয়টাতে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। আমি এই নিয়ে একটা ছোট্ট বিরতির পর আবার এই আলোচনায় ফিরে আসছি। দেখুন, ইতিহাস তৈরি হলো। স্বাধীন ভারতে প্রথমবার এই রাজ্যে বিজেপির সরকার, এবং সেই বিজেপির সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম, ভবানীপুর 2টি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এছাড়াও আরও 5 জন তারা মন্ত্রী হিসেবে শপথ নিলেন, যার মধ্যে খড়গপুর সদর থেকে জয়ী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রয়েছেন আসানসোল দক্ষিণ থেকে জয়ী অগ্নিমিত্রা পাল। শপথ নিয়েছেন মন্ত্রী হিসেবে বনগাঁ উত্তরের জয়ী প্রার্থী অশোক কীর্তনিয়া। রানীবাগ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু, তিনিও শপথ গ্রহণ করেছেন আজ। এবং শপথ নিয়েছেন মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক। যারা এই সরকারকে বানিয়েছে তারাই উচ্ছ্বাস দেখাচ্ছে, তারাই মানে ভীষণ খুশি। এবং এইরকম একটা দিন যে আসবে আপনি কখনো ভেবেছিলেন দিলীপদা? দেখুন, আসবে কল্পনা করে লড়াই করেছিলাম, এসে গেছে, সাধারণ মানুষেরই আশীর্বাদ। আপনি যখন সভাপতি 77 পর্যন্ত নিয়ে গেছিলেন, এবারে একেবারে সমস্ত এবারে হয়ে যাবে, এটা হয়ে গেছে, ভগবানের আশীর্বাদ আর জনতার আশীর্বাদ। মন্ত্রী হিসাবে আপনার প্রথম কাজ কি হবে? মন্ত্রী হিসাবে এখনো মন্ত্রী ঠিক আছে। দিলীপ ঘোষকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। আনন্দ মানে এটা ঠিক বলতে পারবো না, মানে এটা একটা অদ্ভুত রকমের ফিলিং। এখনো বুঝে উঠতে পারছি না যে সত্যি কি সরকার বানাতে পারলাম। সত্যি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বহু বছর ধরে এই পশ্চিমবঙ্গে। এক কথায় মূল লক্ষ্য চেঞ্জ, উন্নয়ন, প্রতিটা বাংলার মানুষের এই 50 বছরে যা যা পাননি সবকিছু তাদেরকে তুলে ধরা।
যা যা প্রতিশ্রুতি আমরা দিয়েছি সব কিছুকে পূরণ করা। 24 ঘন্টা 365 দিন আমাদের কাজ করতে হবে টিম ওয়ার্ক হিসেবে। সামনে পাবেন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীকে। ভীষণ ভালো একজন লিডার, ভীষণ ভালো একজন টিমমেট, ভীষণ ভালো একজন কলিগ, এবং এত বছরে তার রাজনৈতিক এক্সপিরিয়েন্স, এর থেকে বেটার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেউ বোধহয় পেত না। অশোক কীর্তনিয়া সদ্য মন্ত্রিসভায় শপথ নিয়েছেন। অশোক দা, কি বলবেন? আজকে শপথ নিলেন, কি বলবেন? মানে এতটা আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রথম কথা, বিজেপির লক্ষ লক্ষ কর্মীর অক্লান্ত পরিশ্রমের ফল আজকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্ট আমাদের যে সমস্ত কর্মীকে, যারা শহীদ হয়েছেন যে সমস্ত কর্মী, সেই সমস্ত কর্মীদের প্রণাম করে। কি কাজ করতে চাইবেন? পশ্চিমবঙ্গের আমজনতার উন্নয়নের জন্য মোদিজি যে বক্তব্য দিয়েছেন, প্রতিটা কাজ আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে টিম ওয়ার্কভাবে সেই কাজটা সম্পন্ন করব। লাস্ট একটাই প্রশ্ন, মতুয়াদের জন্য কি ভাবনা চিন্তা করছে? আমার মতুয়া যারা আছে তাদের কাছে একটা বার্তা, প্রধানমন্ত্রী বলে গেছে নাগরিক প্রত্যেকটা হিন্দু মতুয়া নাগরিকত্ব পাবে, সেটা চালু ছিল, চালু থাকবে। বাস আজকে যে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ভালো লাগছে যে দীর্ঘদিনের যে লড়াই, সেই লড়াইয়ের আজকে অন্তিম একবারে শেষ ইয়েতে পৌঁছলাম এবং দায়িত্বটা অনেক বেশি বেড়ে গেল। আপনি কি ভেবেছিলেন যে মন্ত্রী হবেন? না, আমি ভাবিনি যে মন্ত্রী হব, কিন্তু আমি জানি এটা বিজেপি। কারণ আপনারা জানেন যে আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একবারে প্রত্যন্ত জঙ্গল মহল থেকে, আমারও যে বাঁকুড়ার রানীবাঁধ বিধানসভার বাগডুবি গ্রাম, প্রত্যন্ত জঙ্গল, যেখানে একসময় মাওবাদীদের আখড়া ছিল, সেই জঙ্গল থেকে ভারতীয় জনতা পার্টি তুলে এনে আজকে আমাকে মন্ত্রী করেছে। আপনার কাজ কি হবে? আমার কাজ হবে আদিবাসীর ডেভেলপমেন্ট করা। প্রথম কাজ হবে, আমি যত পশ্চিমবাংলায় তৃণমূল যে ফেক এসটি সার্টিফিকেট যেটা ইস্যু করেছে, সেই সার্টিফিকেটকে আমি পুরোপুরি শেষ করে দেবো। এবং পরবর্তী কাজ হবে যে আদিবাসীদের যে হোস্টেল, যে হোস্টেল ব্যবস্থা, সেই ব্যবস্থা আমি চালু করব। মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে, ভালো, এবং কাজের লোক, লড়াই করার লোক। খেয়াল করুন, যারা শপথ নিলেন মন্ত্রী হিসাবে সব স্তরের প্রতিনিধিত্ব কিন্তু এখানে রয়েছে। এখানে যেমন মহিলা প্রতিনিধি রয়েছে, মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছে, আদিবাসী সমাজের প্রতিনিধি, পুরনো মুখ রয়েছে, উত্তরবঙ্গ সমাজের প্রতিনিধি রয়েছে, এবং আমি কল্যাণদার কাছে এখানে আসবো, শুধুমাত্র মন্ত্রিসভার মধ্যে সব স্তরের প্রতিনিধিত্ব থাকছে এমনটা নয়, এমনকি কাজটাও সবার জন্য হবে, এটাও কিন্তু বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিচ্ছেন যখন তিনি এই কথা বলছেন, আমি সবার মুখ্যমন্ত্রী। কল্যাণদা, বিজেপির নীতি হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এবং আমরা এটাও দেখছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি একাত্মতা মানব দর্শন, সেখানেও কিন্তু এই সম্পূর্ণতার কথা বলা হয়েছে, সকলের বিকাশের কথা বলা হয়েছে। এই তত্ত্বটা হচ্ছে একটা ফুলের মতো। একটা ফুলের যদি সবকটা পাপড়ি, দলমণ্ডল যদি প্রস্ফুটিত হয়ে ওঠে, তাহলেই তাকে সুন্দর দেখায়। সেরকমভাবে আমাদের সমাজের সকল অঙ্গ, সকল দিকটা প্রস্ফুটিত হয়ে উঠবে, তাহলেই সামাজিক বিকাশ হবে, সবার বিকাশ হবে। তো বিজেপি চায়, এই সরকার চায় সকলের উন্নয়ন, সকলের বিকাশ, কেউ পিছিয়ে থাকবে না। আরেকটি বিষয়, এই রাজ্যও পিছিয়ে থাকবে না। এতদিন কি হয়েছে, পূর্ববর্তী শাসক দল যারা আছে তারা কেবলমাত্র কেন্দ্রের বঞ্চনা বলে কাঁদুনি গিয়েছে। অতএব আমরা আগামী দিনে চাইব বঙ্গ স্রোত যেন মহাভারতীয় স্রোতের মধ্যে মিশে যায়। আমরা এক মুখে চলবো, ডবল ইঞ্জিন সরকার চলবে। আমি এইখানে রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। দেখুন, আইন শৃঙ্খলা যে এই সরকারের একেবারে অগ্রাধিকারের তালিকায় রয়েছে রাজাগোপাল বাবু, সেইটা প্রতিটা পদক্ষেপের মধ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে। যেমন আজকে শপথ গ্রহণ করার পরই প্রথম যেটা একেবারে সরকারি বৈঠক হিসেবে যেটা করলেন, সেটা হচ্ছে প্রশাসনিক শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে ডিজি, সিপি, হোম সেক্রেটারি থেকে শুরু করে মুখ্য সচিবরা ছিলেন। কালকে আবার নবান্ন সভাঘরে পরশুদিন বৈঠক রয়েছে। একেবারে আইন শৃঙ্খলা প্রায়োরিটির মধ্যে রয়েছে এই সরকারের। হ্যাঁ, দেখুন, মানে এটা তো স্বাভাবিক যে আইন শৃঙ্খলা ব্যবস্থা পশ্চিমবঙ্গে ছিল, সেখানে আইনও ছিল না, শৃঙ্খলাও ছিল না। সুতরাং সেখান থেকে একটা
সুন্দর ব্যবস্থা নিয়ে আসা, যেখানে সব মানুষ, যেটা কল্যাণবাবু বলছেন, মানে সত্যিকারে সব মানুষ যেন ন্যায় বিচার পায়, এবং সব মানুষ মানে সব ধর্মের মানুষ, সব বিশ্বাসের মানুষ, মানে কারুকেই যেন ন্যায় বিচার থেকে যেন মানে সরিয়ে না দেখা হয়। হ্যাঁ, দুর্নীতিপরায়ণ 100 বার আমরা চাই যত তাড়াতাড়ি দুর্নীতিপরায়ণ মানুষের লিস্ট তৈরি হোক, বিচার হোক, সেগুলো আমরা চাই। কিন্তু ন্যায় বিচার যেটা আমরা দেখিনি পশ্চিমবঙ্গে দীর্ঘদিন, বামপন্থীরা প্রথম দিকে ভালো চালালো, পরের দিকেও তারা অত্যন্ত মানে নিজেদের নেপোটিজমে বিশ্বাস করেছে, দলীয় লোকদের তারা আস্থা জুগিয়েছে, এবং এখন যারা এসেছে তাদেরও দেখা গেছে যে তারা ন্যায় বিচার দিতে চায়নি। সুতরাং ন্যায় বিচারটা দেওয়াটা অত্যন্ত জরুরি। এতকাল যেটা ছিল, পুলিশ স্টেশনে গেলে বলতো এমন নেতার কাছে যাও বা লোকাল কমিটির কাছে যাও, কোথায় চলে গেছিল সে ব্যবস্থা। এবং চায়নাতে দীর্ঘদিন চায়না থেকেও মানে আমার মনে পড়ে যাচ্ছে সন্দেশখালীতে পুলিশের কাছে গেলে শাহজাহানের কাছে যেতে বলতো। এক্স্যাক্টলি এই যে ব্যবস্থা যে চালু ছিল, হ্যাঁ এক্স্যাক্টলি, তবে জেল হয়ে যেত, আপনি অপরাধ কমপ্লেন করছেন আপনাকে জেল হয়ে যেত। আমরা চাই, শুনুন, পরিষ্কার বলে দেওয়া প্রয়োজন আছে, যে সরকার এত বিরাট ম্যান্ডেট নিয়ে এসছে, যে মানুষের ভালোবাসা নিয়ে এসছে, আমি এখানে উপাসনা চৌধুরীর কাছে আসবো। এখানেই তো হচ্ছে তফাৎ, যখন শুভেন্দু অধিকারী এই কথা বলছেন গতকাল যে আমি নয় আমরা, আজকে বলছেন আমি সবার মুখ্যমন্ত্রী, মানে ব্যক্তি কেন্দ্রিকতার থেকে বাইরে এই দল যে আলাদাভাবে সবার জন্য কাজ করবে সেইটা প্রতিষ্ঠা পাচ্ছে অন্তত নতুন মুখ্যমন্ত্রীর কথায়। দেখুন, সর্বপ্রথম শুভেন্দু অধিকারী যে পদে বিরাজমান হয়েছেন তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই বাংলার একজন নাগরিক হয়ে সেখান থেকে শুভেচ্ছা জানানোটা কর্তব্য, সেই জন্য অবশ্যই শুভেচ্ছা। কিন্তু যেই প্রশ্নটা আপনি করলেন, স্বাভাবিকভাবে এই শুভেন্দু অধিকারীর মুখ থেকে আমরা একসময় শুনেছিলাম যে তারা শুধুমাত্র হিন্দুদের প্রতিনিধি। সেখান থেকে যখন শুভেন্দু অধিকারী এই কথা বলছেন যে আমরা প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা নাগরিকের জন্য কাজ করব, এই জিনিসটা শুনে কথা, মুখ্যমন্ত্রী হিসাবে তিনি গোটা পশ্চিমবঙ্গবাসীর মুখ্যমন্ত্রী হবেন, এটাই তো প্রত্যাশিত, একদমই, এবং সেটাই তো হচ্ছে। এবং যখন কোনো একটা দলের প্রতিনিধিও উনি ছিলেন বা উনি আছেন, খুব স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রেও কিন্তু সকলের প্রতিনিধি হওয়াটাই আমরা সকলে জানি যে সেই জিনিসটাই হওয়ার কথা। তো আমি তাই জন্যই সর্বপ্রথম যখন শুভেচ্ছা জানিয়ে শুভেন্দু অধিকারীকে শুরু করলো, আমি সেখান থেকেই বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি কথাটাও বলো, মুখ্যমন্ত্রী সেই কথা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যদিও তিনি নিজের বায়োতে এক্স কথাটা লিখছেন না, তাও আমি বলছি বাস্তবকে তো অস্বীকার করা যায় না। প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন এই কথা বলেন, একটা কমিউনিটি এক হলে 12টা থেকে 13টা যদি না বাজাতে চাও তাহলে 1 সেকেন্ডে তারা সেই কাজটা করে দেখাতে পারে। আমি বলছি সেইটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান, আর এইটা বর্তমান মুখ্যমন্ত্রীর অবস্থান। তখন মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখ্যমন্ত্রী, তার এই কথাটা বলা শোভনীয় নয়? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্পগুলো করেছেন সেই সব প্রকল্প কিন্তু প্রত্যেকটা মানুষের কাছ পর্যন্ত গেছে, এই জিনিসটা কেউ অস্বীকার করতে পারবে না। আজকে যখন উনি এই কথাটা বলছেন, সেই জায়গা থেকে আমি বলতে চাই যে কিছুক্ষণ আগে বিজেপির দুজন, মানে একজন যিনি দাদা প্রতিনিধি রয়েছেন, ওনার নামটা আমার সত্যি জানা নেই, কিন্তু উনি বলছিলেন যে আমাদের পুলিশ, আমার কথাটা হচ্ছে যে পুলিশ কোনোদিন আমাদের বা ওনাদের হয় না। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সকলকে একটা জিনিস বুঝতে হবে, আমাদের সকলকে একটা জিনিস একটু বলতে দেবেন, একটু বলতে দেবেন। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই নিজেদের কথাটা প্রকাশ করার সেই জায়গাটা থাকা উচিত। তো সেখান থেকে না, পরশুও ছিল, তার আগেও ছিল, একটু আপনি তো আমার মেয়ের বয়স, আমি ভুক্তভোগী। দাদা আপনি বলে নিন, তারপরে আমি না হয় বলবো। আমি আশা করবো যে আপনি আপনার মেয়েকে অন্তত 2 সেকেন্ড বলতে দেবেন, 2-5 সেকেন্ড বলুন। আমি সেখান থেকে বলতে চাইছি না, ভুল আমি কিচ্ছুই বলছি না, আমি সেখান থেকে বলতে চাইছি যে অবশ্যই যে কথাটা উনি বলছেন যে সকলকে নিয়ে সম্মিলিতভাবে, আমরা বারবার একটা কথা বলি, নারী সুরক্ষা থেকে শুরু করে সবকিছু, যেই দাবিগুলো আজকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আমি সেখান থেকে বলতে চাই উনি যেই আশা প্রত্যেকটা বাংলার মানুষকে দিয়েছেন, আমি অনুরোধ করবো যে প্রত্যেকটা আশা যাতে থাকে, পূর্ণতা পায়, এবং সেখান থেকে নারী সুরক্ষা থেকে শুরু করে সবকিছু। আমি শুধু এখানে মনে করিয়ে দেবো, নারী সুরক্ষা, অভয়াও নারী ছিল, কামদুনির মেয়েটাও নারী ছিল, হাঁসখালির মেয়েটাও নারী ছিল, কতগুলোর ক্ষেত্রে সুরক্ষা এবং কি মন্তব্য তৎকালীন মুখ্যমন্ত্রী করেছিলেন। এবং আমি সমীরদার কাছে যাওয়ার আগে বলবো যে সরকারি প্রকল্প সবাই পেয়েছে বলছিলেন না, সত্যি যদি সেইটা হতো, এই কথা তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হতো না যে সমবেতী 2000 টাকা থেকেও 200 টাকা নিতে হবে। সমীরদা, প্রথম কথা দেখো, এখানে সবাই জানে, আমার গোটা বাংলার লোক জানে, এর আগে যখন পরিবর্তন হয়েছিল 2011-তে, তখন আমাদের কি ভূমিকা ছিল, এবং আমরা খুশি হয়েছিলাম নতুন সরকার এসেছিল। কবে থেকে ওনার সাথে আমাদের কনফ্লিক্ট হতে শুরু করলো? যেদিন সুজেট বলে মহিলা মারা গেছেন, এখন নামটা বলতে কোনো অসুবিধে নেই টেকনিক্যালি, পার্ক স্ট্রিট ঘটনা নিয়ে যখন বলা হয়েছিল যে উনি দেহ ব্যবসা করেন,
তখন কোথায় সেই কথাগুলো ভুলে গেছো? 1 নম্বর, যেদিন কামদুনিতে ওই রকমভাবে ওই মেয়েটিকে হত্যা করা হয় ধর্ষণ করে, সেদিন তৎকালীন মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে যারা ওখানকার মৌসুমি, টুম্পা, যেই দুটো বাচ্চা মেয়ে, তখন ওরা যখন মুখ্যমন্ত্রীকে বললো যে আমাদের কিছু বক্তব্য আছে আপনাকে, আমরা মহিলা তো আমরা বলতে পারবো, তখন উনি ওদেরকে মাওবাদী বললেন। দিনের পর দিন ওখানে পুলিশ দিয়ে ওই গ্রামে অত্যাচার করা হয়েছে। ভাস্কর মণ্ডল, ওই গ্রামে যে কামদুনির জন্য যে প্রতিবাদটা সংগঠিত হয়েছিল, ভাস্করের বাড়ি ঘর ভেঙে দিনের পর দিন, মৌসুমীর হাজব্যান্ডের ভেরি ভেঙে মাছকে বিষ খাইয়ে, এর পর তার লেটেস্ট অভয়া। সুতরাং এই কথাগুলো প্লিজ একেবারে মানুষ এটাও ভুলে যায়নি যে অভয়ার পর তার মা বাবাকে প্রতিটা মুহূর্ত কিভাবে কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হয়েছিল, প্রতিটা মুহূর্তে সত্যিকে কিভাবে দাবিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল দর্শকেরা জানেন। আমি এইখানে ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো, কিন্তু তার আগে আমি একবার বালিগঞ্জের ছবিটা রাখবো দর্শকদের সামনে। ভারত সেবাশ্রম সংঘ, যে ছবি দেখছেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি এসে পৌঁছেছেন। এবং পরাজয়কে কি এখনো স্বীকার করে নিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? আমি রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় ওনার কাছে আসবো। রজত শুভ্রবাবু, প্রশ্নটা এই কারণে উঠছে যে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ডিটেলে এখনো পর্যন্ত তিনি এক্স লিখছেন না, তিনি এরপরে একটু চেঞ্জ করে লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার 15, 16, 17 লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আমি এখানে স্ট্রেট বলছি, এই জিনিসটা একটু বোঝার আছে। আজ চিকিৎসক হিসেবে যেমন আমাদের একটা কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হতো ইংল্যান্ডে, আমি এখানেও সেটা মেনটেন করবো, যদিও আমি এখানে চিকিৎসা করি না। সো আবার আমার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে কোয়েশ্চেন তুলে কোনো লাভ নেই, অবশ্য সেই মূর্খেরা এখন বিদায় হয়ে গেছে, ছেড়ে দিন। আমি বলছি কনফিডেন্সিয়ালিটি এমন জিনিস যে ধরুন কারোর একটা অপারেশন হয়েছে, কারোর একটা টিউমার আছে, এটা নিয়ে আমি বলতে পারি না যে আপনাকে যে জানেন তো অমুকের একটা টিউমার হয়েছে, সো এর একটা প্রবলেম হয়েছে, কিন্তু সেটা পাবলিক ফিগার বলে এবং সেটাকে আমরা কনফাইন করতে পারছি না বলে এটা সিভিয়ার সাইকিয়াট্রিক ইলনেস। আপনারা যদি চান আমি ইংল্যান্ডের রয়্যাল কলেজের এক্সামিনারদের সঙ্গে আপনাদের দেখা করিয়ে মানে অনলাইন আনিয়ে দেবো, আপনারা জেনে নেবেন। শি শুড বি সেকশনড এন্ড মুভ ফ্রম দেয়ার। আর চন্দ্রকে মারার পর এখনো অন্য থাকতো, তাহলে কি এই যে সিরিয়াস সাইকিয়াট্রিক ইলনেসের কথাটা আপনি বললেন, এই জিনিসটা অন্য কারোর জন্য প্রযোজ্য হতো? এই জিনিসটা আমার একটা কল্যাণ চক্রবর্তী, এটা আমি বলে এসেছি, বাইটগুলো শুনুন আমার প্লিজ। কল্যাণ 1 বছর ধরে বলে আসছি, বিধির বিধান কাটবে তুমি এমনই শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমি শুভ্র একটা কথা বলি, একটা কথা, আমার লাস্ট কথা, এটা দিয়ে হয়তো সম্ভবত তোমার শেষ হবে, সময় শেষ। হ্যাঁ বলবো কি? হ্যাঁ, ওয়ান লাইনার হলো বিজেপির সমস্ত কর্মীরা নিশ্চিত অক্লান্ত পরিশ্রম করেছেন, কিন্তু ওনারা এত বছর পরিশ্রম করেও যেটা পারেননি সেটা মমতা ব্যানার্জি নিজে করে দিয়েছেন, এবং মমতা ব্যানার্জিকে একেবারে তার বিরুদ্ধেই রায় দিয়েছে রাজ্যবাসী। এবং এবার সেই বিপুল প্রত্যাশা নিয়ে যে বিজেপি সরকার এবার ক্ষমতায় এসেছে, এবার সেই প্রতিশ্রুতি পূরণের পালা, যে পথটা আজ থেকে শুরু হলো। একেবারে স্বয়ং এই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার ঘোষণা করেছেন। আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত আলোচনা এই পর্যন্ত। সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক এবিপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।